আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আফরোজ মডেল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে ক্লাস নিতে এসেছি সপ্তম ক্লাসের বিজ্ঞান, সাথে আছি সুমাইয়া আফরিন ম্যাডাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দুর্যোগ সময়ে আমরা সবাই যে যেখানে পারছি, যেভাবে পারছি চেষ্টা করছি তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শব্দ। অষ্টম অধ্যায়ে পড়াচ্ছি, তোমরা বই খাতা সাথে নিয়ে বসলে তোমাদের জন্য ভালো হবে, কারণ কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি বই বলে দিব। খাতা কলম অবশ্যই সাথে নিয়ে বসবে, তাহলে সংজ্ঞাগুলো লিখে নিতে তোমাদের সুবিধা হবে। শুরু করছি আমার আজকের ক্লাসটি। শব্দের কথা। শব্দ, প্রথমেই আমাদের মনে প্রশ্ন আসে, শব্দটা কি? আসো দেখি শব্দ কি। সাধারণত আমরা বলে থাকি প্রথমত যে এই যে শব্দ, তোমরা শুনতে পেরেছো কিনা আমি আবার ট্রাই করছি। এটা একটা শব্দ, আমি কথা বলছি, এটাও একটা শব্দ। এই শব্দ কিভাবে হয়, আমরা কি বলবো? প্রশ্ন আসে শব্দ কি। এর আগে যখন আমি তোমাদের ক্লাস নিয়েছি তখন আমি তোমাদেরকে বলেছি যে বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তোমরা প্রশ্ন বোঝো না, প্রশ্ন না বুঝে আনসার করো। পড়ো হয়তো বা ঠিকই, কিন্তু কোশ্চেনটা বুঝতে পারো না, কোশ্চেনটা না বুঝে আনসার করো, যার কারণে আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। সেই জন্য আমি আমার টপিকসটা এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম কোশ্চেন অনুযায়ী। আজকেও তোমাদের সামনে সেই কোশ্চেনের আলোকে টপিকসটাকে গোছানোর চেষ্টা করেছি। তো দেখো শব্দ কি। প্রথমত আমরা যেটা বলি যে শব্দ, আমরা যা শুনি বা শুনতে পাই তাই হচ্ছে শব্দ। আমি কথাটা কি বললাম? আমরা যা শুনি তাই শব্দ। কিন্তু যখন বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সংজ্ঞা লিখবো, আমরা কি এটা লিখবো? এটা তো আমরা বুঝি। আমরা সংজ্ঞাটা কি লিখবো? আমরা সংজ্ঞাটা লিখবো শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। কি বললাম? শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি যোগায়। তোমরা সংজ্ঞাটা লিখে নাও। শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়। এটা সাধারণত জ্ঞানমূলক কোশ্চেনে থাকবে 1 নম্বরের জন্য। তাহলে শব্দ কি? উত্তরটা পেয়ে গেলাম, শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। এখন আমরা হয়তো লক্ষ্য করে থাকবো সব প্রকার শব্দই আমাদের ভালো লাগে না। আমরা যখন ঘুমোতে যাই তখন যদি আমাদের সামনে কেউ চিৎকার চেঁচামেচি করে অথবা গাড়ির হর্ন বাজানো হয়, আমাদেরকে কি ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। তাহলে আমরা বুঝতে পারি যে সব শব্দই হয়তো বা ভালো লাগে না। আবার কিছু কিছু শব্দ আছে আমাদের খুব ভালো লাগে, যেমন গান শুনতে আমরা সবাই পছন্দ করি। তাহলে এ থেকে বোঝা যায় শব্দ, আবার এই শব্দের কিছু ধরন আছে। যেমন একটা হচ্ছে শ্রুতি মধুর। কথাটা কি বললাম আমি? শ্রুতি মধুর। আরেকটা হচ্ছে শ্রুতি কটু। একটা হচ্ছে শ্রুতি মধুর, আর একটা হচ্ছে শ্রুতি কটু। মধুর কথাটার সাথে আমরা খুবই পরিচিত, যা আমাদের ভালো লাগে তাই হয়তো আমাদের কাছে মধুর লাগে, তাই না? তাহলে
এই শ্রুতি মধুর কথার বৈশিষ্ট্যগুলোর মাঝে আমরা কি দেখতে পারি? শ্রুতি মধুর কথাগুলোর মাঝে বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য, এরা হবে সুরযুক্ত। কি বললাম আমি? এরা হবে সুরযুক্ত, এবং অবশ্যই এদের সাথে আমাদের কি যুক্ত থাকবে? ভালো লাগা যুক্ত থাকবে, অর্থাৎ শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আর তাহলে শ্রুতি কটু এটা কেমন হবে? অবশ্যই কি হবে? এটা সুর বিহীন শব্দ, সুর বিহীন শব্দ। তাহলে এই ধরনের শব্দ আমাদের কেমন লাগবে? বিরক্তিকর লাগবে। কেমন লাগবে? বিরক্তিকর। ওকে, আবারও বলছি, প্রথমে পড়েছিলাম শব্দ কি, এবারে পড়েছি শব্দ কেমন হয়, কয় ধরনের হয়। শব্দ দুই ধরনের হচ্ছে, শ্রুতিযুক্ত বা শ্রুতি মধুর, এবং অপরটি হচ্ছে শ্রুতি কটু। শ্রুতি মধুর শব্দ কাকে বলা হয়? যে শব্দ সুরযুক্ত এবং যে শব্দ শুনতে ভালো লাগে সেগুলোকে বলা হয় শ্রুতি মধুর। আর যে শব্দগুলো সুরবিহীন এবং শুনতে ভালো লাগে না, বিরক্তিকর লাগে, সেগুলো হচ্ছে সুরবিহীন শব্দ বা শ্রুতিকটু শব্দ। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? বাঁশির সুর, একটি হচ্ছে বাঁশির সুর আমাদের শুনতে ভালো লাগে। শ্রুতিকটু, গন্ডগোল, মাইকের সুর, মাইকের স্বর আমাদের ভালো লাগবে? ভালো লাগে না। তাহলে দেখো, এইটুকু আলোচনা থেকে আমরা যে জিনিসগুলো পেয়েছি সেই জিনিসগুলো হচ্ছে, আমি আবারও কোশ্চেনগুলো বলছি। শব্দ কি, শব্দের প্রকারভেদ, শব্দের ধরন কত প্রকার। আশা করি তোমরা এই কথাটুকু নোট ডাউন করে নিয়েছো। এবারে আসি শব্দের উৎপত্তি। এই যে আমরা শব্দ শুনি, শব্দটা কোথা থেকে আসে? সাধারণত কোনো বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। কথাটা আমি কি বললাম? কোনো বস্তুর কম্পনের ফলে শব্দের কোনো বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। এইখান থেকে তোমাদের কোশ্চেন আসে, শব্দের উৎস কি? কোশ্চেনটা লিখছি, শব্দের উৎস কি? শব্দের উৎস কি? উত্তরটা কি হবে? উত্তরটা তোমরা লিখে নাও, শব্দ সৃষ্টিকারী কম্পনশীল বস্তুই শব্দের উৎস। শব্দ সৃষ্টিকারী কম্পনশীল বস্তুই শব্দের উৎস। এই কথাটার জন্য আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। কম্পন না হলে শব্দ হবে না। তোমরা লক্ষ্য করে দেখতে পারো, আমরা যখন স্কুলে আসো, তোমরা যখন স্কুলে আসো তখন একটা ক্লাস অন্তর অন্তর আমরা কি করা হয়? ঘন্টা বাজানো হয়। তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে ঘন্টাটা যখন বাজানো হয় তখন কিভাবে বাজানো হয়। তোমরা দেখে থাকবে ঘন্টা যখন বাজানো হয়, ঘন্টার উপরে একটা দড়ি থাকে এবং এই দড়ির সাথে ঘন্টাটা এইভাবে ঝুলানো থাকে। ঘন্টা যখন বাজানো হয় তখন ওই দড়িটাতে ধরে ঘন্টাতে বাড়ি দেওয়া হয়। কিন্তু বিষয়টা যদি এরকম হতো, ঘন্টাটাতে ধরে যদি আমরা বাড়ি দিতাম তাহলে কি ঘন্টাটা বাঁচতো? বাঁচতো না। কারণ হচ্ছে ঘন্টাটাকে যখন ঝুলিয়ে বাড়ি দেওয়া হয় তখন ঘন্টাটাতে কম্পনের সৃষ্টি হয় এবং কম্পনের ফলে কি হয়? শব্দের উৎপন্ন হয়। আবার তোমাদের বইয়ে আরেকটা উদাহরণ দেওয়া আছে, বাটি এবং চামচ। দেখা গিয়েছে, বলা হয়েছে উদাহরণটাতে একটা বাটি নেওয়া হয়েছে স্টিলের এবং একটা স্টিলের চামচ নেওয়া হয়েছে। স্টিলের বাটিটিতে পানি ভর্তি করা হয়েছে। তারপরে বলা হয়েছে স্টিলের
বাটিটাতে চামচ দিয়ে আঘাত করার জন্য। এখানে দেখানোর বিষয় হচ্ছে যে চামচ দিয়ে যখন বাটিটাতে আঘাত করা হয় তখন দেখা যায় বাটির ভিতরে পানিটুকু নড়তে থাকে। যদি বাটিটাতে কম্পন সৃষ্টি না হতো তাহলে বাটির ভিতরে পানিটা নড়তে পারতো না। সে থেকে আমরা বলতে পারি যে কম্পনের ফলে বস্তুতে শব্দের সৃষ্টি হয়। আবারও বলছি, কম্পনের ফলে বস্তুতে শব্দের সৃষ্টি হয়। তাহলে আমার কোশ্চেনটার উত্তর কি হবে? শব্দের উৎস কি? শব্দ সৃষ্টিকারী কম্পনশীল বস্তুই শব্দের উৎস। শব্দ সৃষ্টিকারী কম্পনশীল বস্তুই শব্দের উৎস। এই কোশ্চেনটাও সাধারণত জ্ঞানমূলক কোশ্চেনে 1 নম্বরের জন্য থেকে থাকে। এ পর্যায়ে চলে যাব শব্দের সঞ্চালনে। শব্দের সঞ্চালন। শব্দের সঞ্চালন, শব্দ কিভাবে যাতায়াত করে, বা আমরা বলতে পারি শব্দের সঞ্চালন কথাটার মানে কি, শব্দের সঞ্চালন কাকে বলে, বা শব্দের সঞ্চালন কি। শব্দের সঞ্চালন বলতে আমরা যেটা বুঝি, শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে। আমি লিখছি, তোমরা লিখো। শব্দের এক স্থান থেকে, শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে, শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলা হয়। শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে যদি শব্দের সঞ্চালন বলা হয় তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই এক স্থান থেকে অন্য স্থানে শব্দটা যখন যাতায়াত করে তখন এটা কিভাবে যাতায়াত করে। তাহলে সেই প্রশ্ন নিয়ে তোমাদের একটা কোশ্চেন থাকে, যে সেটা হচ্ছে শব্দ সঞ্চালন ব্যাখ্যা করো, শব্দের সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা করো। কোশ্চেনটা কি বললাম? শব্দের সঞ্চালন প্রক্রিয়া ব্যাখ্যা করো। শব্দের সঞ্চালন ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। এই প্রশ্নটার উত্তর যদি আমরা দিতে যাই, আশা করি এটুকু তোমাদের লেখা হয়েছে, বা তোমরা বইয়েও নোট আন্ডারলাইন করে রাখতে পারো। আমি যে কথাগুলো বলছি তোমাদের বই থেকেই সংগ্রহ করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তোমাদের লিখতে সময় লাগবে, তোমরা বই থেকেও দাগিয়ে রাখতে পারো। ঠিক আছে, শব্দের সঞ্চালনটা ব্যাখ্যা করতেছি আমি। দেখো, এই শব্দের সঞ্চালন ব্যাখ্যা করতে গেলে তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে। স্প্রিং আমরা সবাই চিনি। দেখো, এটা যদি আমার একটা স্প্রিং হয়ে থাকে, এটার কোথাও প্রসারিত আছে, আবার এই অংশটুকু আছে সংকুচিত। কথাটা কি বললাম? আমার এই অংশটুকু আছে সংকুচিত, এই অংশটুকু আছে হচ্ছে প্রসারিত। শব্দ যখন এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে, যখন আমি একটি ঘন্টাকে একটি হাতুড়ি দিয়ে যখন আমি ঘন্টাকে বাড়ি দিব, তখন কি হবে? ঘন্টার পাশের যে বায়ুস্তরটা আছে, ঘন্টার পাশের যে বায়ুস্তরটা আছে, সেই বায়ুস্তরটা এরকম সংকুচিত হয়ে যায়, এবং ঘন্টার কিছু অংশ, বায়ুস্তরের কিছু অংশ সংকুচিত হয়, আবার পরবর্তী অংশ এরকম প্রসারিতই থাকে। পরবর্তীতে আবার কিছু অংশ এরকম সংকুচিত হয়, আবার প্রসারিত থাকে। এভাবে শব্দ সংকোচন প্রসারণের মাধ্যমে, সংকোচন প্রসারণের মাধ্যমে সংকোচন প্রসারণের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। এক স্থান
থেকে অন্য স্থানে যাতায়াত করে। তাহলে দেখো এখানে আমরা একটা কথা বলেছি মাধ্যম। কি কথা বলেছি? মাধ্যম। তাহলে আমরা বুঝতে পারতেছি যে শব্দ মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না। শব্দ যেমন সংকোচন প্রসারণ করে চলাচল করে, তেমনি শব্দ চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন। এই শব্দ সঞ্চালনের জন্য কি প্রয়োজন? মাধ্যম প্রয়োজন। মাধ্যম ছাড়া শব্দ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না। এই মাধ্যম শব্দের সঞ্চালনের মাধ্যম আবার 3 ধরনের হতে পারে, যেমন কঠিন, তরল এবং বায়বীয়। কথাটা কি বললাম? কঠিন, তরল এবং বায়বীয়। তাহলে এই মাধ্যমকে আমরা একটু হাইলাইট করে দেখাচ্ছি। কঠিন মাধ্যম, তরল মাধ্যম, বায়বীয় মাধ্যম। শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। এই মাধ্যম আবার 3 ধরনের, কঠিন মাধ্যম, তরল মাধ্যম, বায়বীয় মাধ্যম। বলা হয় কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে। কথাটা কি বললাম? কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলে। তুলনামূলকভাবে কঠিন মাধ্যম থেকে কম দ্রুত চলে। কঠিন মাধ্যম থেকে কম দ্রুত চলে। আর বায়বীয় ক্ষেত্রে কঠিন ও তরল মাধ্যম থেকে কম দ্রুত চলে। যদি মেজারমেন্ট করা হয়, মাপা হয়, তাহলে দেখা গিয়েছে যে কঠিন মাধ্যম অর্থাৎ আমরা যদি অ্যালুমিনিয়াম ধরি, অ্যালুমিনিয়ামের শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। কথাটা কি বললাম? আমরা আবার এই লাইনটুকু মুছে দিচ্ছি। কঠিন মাধ্যম যদি আমি অ্যালুমিনিয়াম ধরি, শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। কঠিন মাধ্যমের শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড। তরল মাধ্যমের শব্দের বেগ 1496 মিটার পার সেকেন্ড এবং বায়বীয় মাধ্যমের শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। আবারও বলছি, কঠিন মাধ্যমের শব্দের বেগ 6420 মিটার পার সেকেন্ড, তরল মাধ্যমের শব্দের বেগ 1496 মিটার পার সেকেন্ড, বায়বীয় মাধ্যমের শব্দের বেগ 343 মিটার পার সেকেন্ড। এখন এখানে প্রশ্ন আসে, কঠিন মাধ্যমের শব্দের বেগ কত, বা তরল মাধ্যমের শব্দের বেগ কত, বা বায়বীয় মাধ্যমের শব্দের বেগ কত? এই কোশ্চেনগুলো 1 নম্বরের কোশ্চেনের জন্য আসে। তোমাদেরকে লিখতে হবে এই কোশ্চেনগুলো। তাহলে এই কোশ্চেনগুলো তোমাদেরকে শিখতে হবে এবং এই 3টা টপিকস, এই 3টা মান সংখ্যা তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এগুলো একদম মুখস্থ করে ফেলবো। কি বললাম? আমরা এগুলো একদম মুখস্থ করে ফেলবো। তাহলে দেখো, শব্দ সঞ্চালন পড়তে যে আমরা কি পড়েছি, শব্দ সঞ্চালন প্রক্রিয়াটা কিভাবে ঘটে সেটা আমরা জেনেছি। শব্দ সঞ্চালনের সংজ্ঞা জেনেছি। তারপরে জেনেছি মাধ্যমের সাহায্যে কিভাবে শব্দ সঞ্চালন হতে পারে সেটাও আমরা দেখতে পেরেছি। তোমরা লক্ষ্য করলে দেখবে তোমাদের বইয়ে কিছু উদাহরণ দেওয়া আছে। কঠিন মাধ্যমের শব্দ সঞ্চালনের ক্ষেত্রে তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে যে একটি স্টিলের স্কেল যদি এক প্রান্তে আমরা কান রাখি, অন্য প্রান্তে শব্দ করি, তাহলে আমাদের এখানে শব্দটা কানে খুব দ্রুত এসে পৌঁছাবে। আবার তরলের ক্ষেত্রে একটা পরীক্ষা দেওয়া আছে যে একটি বেলুন যদি নাও,
ভিতরে পানি ভরে বেলুনটির এক প্রান্তে কান রেখে অপর প্রান্তে যদি আমরা বেলুনটিকে আঁচড়ে দিই তাহলে শব্দটা শোনা যাবে। এই পরীক্ষাগুলো তোমরা চাইলে বাসায় করে দেখতে পারো। খুব অ্যাভেলেবেল জিনিস এগুলো, বেলুন আমাদের ঘরে থাকে, ছোট বাচ্চারা আছে, তোমরা চাইলে এই কাজটুকু করে দেখতে পারো, মজা পাবে এবং শিখতেও পারবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কোশ্চেন কি থাকবে এই আলোকে, এই শব্দটার আলোকে, এদের আলোকে আমাদের কোশ্চেনটা কি থাকতে পারে। এখন এখানে এই প্রশ্ন টপিকসটা থেকে আমাদের কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন থাকতে পারে, যেমন 2 নাম্বারের কোশ্চেনগুলো থাকতে পারে। আরেকটা কথা বলে নিই, এখানে শব্দের বেগ প্রশ্ন থাকতে পারে, শব্দের বেগ কি বা শব্দের বেগ কাকে বলে। শব্দের বেগ কি, উত্তরটা কি হবে, প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাই শব্দের বেগ। প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে, প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাই শব্দের বেগ। প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাই শব্দের বেগ। শব্দের বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। আর দূরত্ব কথাটা যে বলেছি আমরা, দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। সময়কে আমরা জানি টাইম, টি দ্বারা প্রকাশ করব। অর্থাৎ শব্দের বেগ যদি নির্ণয় করতে যাই, শব্দের বেগের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা আসে শব্দের বেগ সমান দূরত্ব বাই সময়, অর্থাৎ v is equal to d by t। ঠিক আছে, আমরা এই সূত্রের অঙ্ক করব। সাধারণত কিছু গাণিতিক কোশ্চেন আসে তোমাদের উদ্দীপক সৃজনশীল কোশ্চেনে, সেই ক্ষেত্রে আমি একটা কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের টপিকসটা শেষ করে আমি পরবর্তীতে এই কোশ্চেনটা তোমাদের সাথে আলোচনা করব। তাহলে এই গেল আমার শব্দের বেগ নিয়ে কোশ্চেন। শব্দের বেগ কি, এর পরবর্তীতে আসতেছে কিছু কোশ্চেন আছে, যেমন রেল লাইনে পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন। কোশ্চেন, রেল লাইনের কোশ্চেনগুলো তোমরা লিখে নাও। রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে, রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন। এটা একটা কোশ্চেন। এই টপিকটা থেকে আরো কোশ্চেন আসে, কোন গ্রহে বিস্ফোরণ ঘটলে তা পৃথিবী থেকে শোনা যায় না কেন। কোন গ্রহে বিস্ফোরণ ঘটলে তা পৃথিবী থেকে শোনা যায় না আরো থাকে, শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় না কেন। শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় না কেন। আমি একে একে আনসারগুলো দিচ্ছি, এই আনসারগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি এখন বলবো, তোমরা শুনে রাখবে এবং পরবর্তীতে এগুলো লিখতে হবে। দেখো, প্রথম কোশ্চেনটা আনসার দিচ্ছি, রেল লাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন। আমরা জানি রেল লাইনের পাত দুটি লোহার তৈরি,
আমরা কি জানি কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলাচল করতে পারে। লোহা যেহেতু কঠিন মাধ্যম, সে কারণে অনেক দূরে শব্দ হলেও মাধ্যমের কারণে শব্দটি খুব তাড়াতাড়ি, আমরা দেখেছি 6420 মিটার পার সেকেন্ডে লোহা কঠিন পদার্থের ভিতর দিয়ে, সেটা ছিল অ্যালুমিনিয়াম, কঠিন পদার্থের ভিতর দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে। তাহলে এই যে রেল লাইনের পাতটা লোহার তৈরি, সেই জন্য আমরা কঠিন মাধ্যমের তৈরি, সেই জন্য আমরা লোহার পাতে যদি কান রাখি অনেক দূর থেকে আমরা কি করতে পারি, রেল লাইনের রেলগাড়ি চলার শব্দটা শুনতে পারি। আবার আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, কোন গ্রহে বিস্ফোরণ ঘটলে তা পৃথিবী থেকে শোনা যায় না কেন? আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না। আমরা কি জানি শব্দ মাধ্যম ছাড়া চলাচল করতে পারে, যেহেতু গ্রহতে শব্দ চলাচলের কোনো মাধ্যম নেই, বাতাস নেই, তাই আমরা কি বলতে পারি যে কোনো গ্রহে বিস্ফোরণ হলে শব্দ আমরা পৃথিবী থেকে সেজন্য শুনতে পাই না। তারপর আরেকটা প্রশ্ন করেছে, শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় না কেন? তোমরা উত্তরের ভালো দিতে পারবে। আমরা বারবারই বলতেছি যে মাধ্যম ছাড়া কোনো শব্দ চলাচল করতে পারে না, শুদ্ধ মাধ্যম, অর্থাৎ ওখানে তরল, বায়বীয় বা কঠিন কোনো প্রকার মাধ্যম নেই। আমার শব্দ সঞ্চালন করতে হলে হয় কঠিন মাধ্যম লাগবে, না হয় তরল মাধ্যম লাগবে, না হয় বায়বীয় মাধ্যম লাগবে। তিনটি মাধ্যম ছাড়া আমরা কখনোই শব্দ চলাচল করতে পারবে না। যেহেতু এখানে শূন্য মাধ্যমের কথা বলা হয়েছে, তাহলে অবশ্যই এখানে শব্দ চলাচল করতে পারবে না। সাধারণত এই কোশ্চেনগুলো তোমাদের 2 নম্বরের কোশ্চেনে থাকে। আমি কি বললাম, 2 নম্বর থাকবে কোশ্চেনগুলোতে, ঠিক আছে? এর পরবর্তীতে চলে আসতেছি আমরা, দেখো এই টপিকটা নিয়ে, শ্রাব্যতার সীমা। এবারে আমরা কথা বলবো শ্রাব্যতার সীমা। আমরা সব শব্দই কিন্তু আমরা শুনতে পাই না, কিছু শব্দ আমরা শুনতে পাই, কিছু শব্দ শুনতে পাই না। এখন প্রশ্নটা হচ্ছে, কখন আমরা শব্দ শুনতে পারবো, কখন আমরা শব্দটা শুনতে পারবো না? আমাদের শ্রাব্যতার সীমা, শ্রাব্যতার সীমা তাকেই বলা হয় যে সীমার ভিতরে আমরা শব্দ শুনতে পাই। তাহলে এই সীমাটা কত? আমি লিখে এনেছি তোমাদের জন্য, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। কি বললাম? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। কথাটা হচ্ছে, উৎসের কম্পাঙ্ক যদি, শব্দ যে জায়গায় উৎপন্ন হয় সেটাকে বলা হয় উৎস, সেই উৎসের কম্পাঙ্ক যদি 20 হার্টজ থেকে 20,000 হার্টজের ভেতরে থাকে, তাহলেই আমরা সেই শব্দটা শুনতে পারবো। এখানে আমি একটা কথা বলেছি, কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কটা কি? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, তোমাদের শিখতে হবে। দেখো, কম্পাঙ্কের সংজ্ঞাটা আমি লিখে এনেছি, ইংরেজিতে এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয়, তাই ওই বস্তুর কম্পাঙ্ক। আমি একটু বুঝিয়ে বলি, একটা সেকেন্ডে একটা বস্তু যতবার কাঁপবে, কম্পন দেয় মানে কি, যতবার কাঁপবে, সেই প্রত্যেকটা কাঁপা হচ্ছে তার একটা করে কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয়, তাই ওই বস্তুর কম্পাঙ্ক। তোমরা লিখে নাও, প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয়, তাই ওই বস্তুর কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে মাপা হয় হার্টজ এককে। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এই যে আমি হার্টজ কথাটা লিখেছি, এই হার্টজ কথাটা হচ্ছে কম্পাঙ্কের একক। তাহলে কম্পাঙ্ক কত হতে হবে? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। আবারও বলছি, উৎসের কম্পাঙ্ক যদি 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে থাকে, তাহলেই আমরা সেই কম্পাঙ্ক, সেই শব্দ শুনতে পারবো। এবং এই সীমাটা হচ্ছে আমার শ্রাব্যতার সীমা। কি বললাম? শ্রাব্যতার সীমা। এখন তাহলে এই শ্রাব্যতার সীমার আলোকে, এই আলোকে আমরা শব্দকে দুটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে শ্রাব্য শব্দ, একটা হচ্ছে অশ্রাব্য শব্দ। কি বললাম? শ্রাব্য শব্দ, অশ্রাব্য শব্দ। শ্রাব্য শব্দ কোনটা? কম্পাঙ্ক যদি 20 থেকে 20,000 হার্টজের মধ্যে থাকে, তাহলে সেটা হচ্ছে শ্রাব্য শব্দ। আর কম্পাঙ্ক যদি 20 হার্টজের কম হয় আর 20,000 হার্টজের বেশি হয়, তাহলে সেটা হচ্ছে অশ্রাব্য শব্দ। আবারও বলছি, কম্পাঙ্ক যদি 20 হার্টজের কম হয় এবং 20,000 হার্টজের বেশি হয়, তাহলে সেটা হচ্ছে অশ্রাব্য শব্দ। তোমাদের সুবিধার জন্য আমি আবারও বলছি, তোমরা এইভাবে আমি যে চারটা ডায়াগ্রাম করে নিয়ে এসেছি, তোমরা খুব তাড়াতাড়ি দেখে দেখে এটা তুলে নাও। এখন বোঝো বা যতটুকুই বোঝো, এটা তুলে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। পরবর্তীতে আমার কথাগুলো তোমরা যখন বই খুলবে এবং এটার সাথে মিলাবে, আমার কথাগুলো খুব সহজেই তোমাদের মাথায় কাজ করবে। এখন তাহলে শ্রাব্য শব্দের আরেকটা বৈশিষ্ট্য কি? মানুষ শুনতে পায়। শ্রাব্য শব্দের বৈশিষ্ট্য কি? মানুষ শুনতে পায়।
আর তাহলে অশ্রাব্য শব্দের বৈশিষ্ট্য কি হবে? অবশ্যই এটা মানুষের শোনার ক্ষমতা নেই। এটা কারা শুনতে পাবে? কুকুর, বাদুড়, মাকড়সা এরা শুনতে পায়। তাহলে প্রশ্ন আসে, শ্রাব্য শব্দ কাকে বলে, অশ্রাব্য শব্দ কাকে বলে, বা শ্রাব্য শব্দ অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য বের করো, পার্থক্য লিখো। তোমাদের অনুশীলনী বইয়ের অনুশীলনী দেখবে কোশ্চেনটা লিখা আছে, আমি সেই জন্য কোশ্চেনগুলো এভাবে তৈরি করে নিয়ে এসেছি। তাহলে এখানে আরেকটা বিষয় আছে, এই সীমার ভিতরে সব থেকে আরো দুইটা টপিকস আমরা দেখতে পারি। দেখো, একটা আমি লিখেছি শ্রুতি পূর্ব শব্দ, আর একটা হচ্ছে শ্রুতি উত্তর শব্দ। কথাটা কি বললাম? শ্রুতি পূর্ব এবং শ্রুতি উত্তর। তাহলে শ্রুতি পূর্ব শব্দ কোনটা হবে? প্রতি সেকেন্ডে 20টির কম কম্পন যদি হয়, যদি কম্পন 20-এর কম হয়, তাহলে সেটা হচ্ছে শ্রুতি পূর্ব শব্দ। আর যদি 20,000-এর বেশি হয়, প্রতি সেকেন্ডে কম্পন যদি 20,000-এর বেশি হয়, তাহলে সেটা হচ্ছে শ্রুতি উত্তর শব্দ। প্রশ্ন আসে, শ্রুতি পূর্ব শব্দ কাকে বলে, শ্রুতি উত্তর শব্দ কাকে বলে? এখন এইটুকু টপিক থেকে আমরা কি কি কোশ্চেন পেলাম একটু দেখি। কোশ্চেন, শ্রাব্যতার সীমা কাকে বলে? শ্রাব্যতার সীমা কি বা কাকে বলে? কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্কের একক, কম্পাঙ্কের একক লিখো। শ্রাব্য শব্দ ও অশ্রাব্য শব্দের পার্থক্য। এখানে একটা কথা বলে রাখি, আমরা যখনই কোনো কোশ্চেন পার্থক্য আকারে শিখবো, একসাথে আমাদের অনেকগুলো টপিক শেখা হয়ে যায়। পার্থক্যে সংজ্ঞা শিখতে পেরেছি, ব্যবহার শিখতে পেরেছি, উদাহরণ শিখতে পারবো। সেজন্য পার্থক্য আকারে শিখলে এখান থেকে যদি আমি সংজ্ঞা চাই সংজ্ঞাও দিতে পারবো, ব্যবহার চাই ব্যবহারও দিতে পারবো। সেজন্য আমি কোশ্চেনটা শুধু এভাবে লিখলাম, শ্রাব্য শব্দ অশ্রাব্য শব্দের পার্থক্য লিখো। তারপরে শিখেছি শ্রুতিপূর্ব শব্দ বলতে কি বুঝো? শ্রুতিপূর্ব শব্দ কাকে বলে? শ্রুতি উত্তর শব্দ কাকে বলে? এবং প্রত্যেকটি কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। এবারে চলে যায়, সেটা হচ্ছে, দেখো আমি লিখে এনেছি এর আলোকে নয়েজ এবং সুশ্রাব্য শব্দ। কখন নয়েজ হবে? যে সকল শব্দ, প্রশ্ন আসে নয়েজ কি, যে সকল শব্দ শুনতে কষ্ট হয়, যন্ত্রণাদায়ক, বিরক্তিকর, সেই সকল শব্দকে আমরা বলবো নয়েজ। আর সুশ্রাব্য শব্দ কাকে বলবো? যে সকল শব্দ আমাদের শুনতে ভালো লাগে, সুখকর এবং আনন্দদায়ক, সেগুলো হচ্ছে সুশ্রাব্য শব্দ। নয়েজ হলো বস্তুর অনিয়মিত কম্পনের ফল। নয়েজ কখন হবে? যখন বস্তুর কম্পনটা অনিয়মিত হবে, কখনো বেশি কখনো কম, তখনই হবে নয়েজ। আর সুশ্রাব্য শব্দ কি? যখনই কোনো বস্তু নিয়মিত কম্পন হবে, একটা সিস্টেমেটিক ওয়েতে কম্পন হবে, তখন সেটাকে বলা হবে সুশ্রাব্য শব্দ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নির্মাণ কাজের শব্দ আমাদের শুনতে খুব খারাপ লাগে, আবার গানের সুর যেটা আমাদের শুনতে খুবই ভালো লাগে। তাহলে এখান থেকে আরো কোশ্চেন আসে, নয়েজ কি? নয়েজ কি? সুশ্রাব্য শব্দ কি? নয়েজ কি? সুশ্রাব্য শব্দ কি? তাহলে দেখো, মোটামুটি বেশ কিছু কোশ্চেন নিয়ে আমরা এখানে এই টপিকসটা, এইটুকু টপিকস থেকে আমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করে ফেলেছি। আশা করি তোমরা কোশ্চেনগুলো এই আকারে লিখে নিয়েছো এবং এই ডায়াগ্রামটা তোমরা ফলো করলে তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর খুব সুন্দর করে দিতে পারবে। এই পর্যায়ে আমি চলে যাব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে যাব। সাধারণত ব্যাখ্যামূলক কোশ্চেন এই কোশ্চেনটা এসে থাকে তোমাদের, যে বাঁশির নলের দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতার কিরূপ পরিবর্তন হয়? বাঁশির নলের
বাঁশির নলের দৈর্ঘ্য কম হলে শব্দের কিরূপ পরিবর্তন হয়? খেয়াল করো, বাঁশিতে ফু দিয়ে আমরা কি করা হয়, বাঁশিতে যখন ফু দেওয়া হয়, ফু দিয়ে শব্দের সৃষ্টি করা হয়। এখন বাঁশির যখন নলের দৈর্ঘ্যটা কমে যাবে, তখন বাঁশিতে ফু দিলে এর তরঙ্গ দৈর্ঘ্যটা হ্রাস পেয়ে যাবে এবং এর তীক্ষ্ণতা কি হবে, বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে তীক্ষ্ণতার কেমন পরিবর্তন হবে? এর তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, হ্রাস পায় ফলে, এবং তীক্ষ্ণতা বৃদ্ধি পায়। তীক্ষ্ণতা বৃদ্ধি পায়, তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে, এর ফলে কি হবে, এর তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 নম্বরের জন্য আসে ব্যাখ্যামূলক কোশ্চেনে। আশা করি তোমরা কোশ্চেনটা লিখে রাখবে এবং আনসার করতে পারবে। এছাড়া তোমাদের বইয়ে আরো কিছু বাদ্যযন্ত্র নিয়ে কথা বলা আছে, এখান থেকে তোমরা এমসিকিউর জন্য কিছু কথা পড়বে। যেহেতু এমসিকিউটা বইয়ের ভিতর থেকে আসে, আমি মনে করি প্রত্যেকটা লাইন তোমাদের ভালো করে পড়া উচিত। আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট অংশটুকু তুলে নিয়ে এসেছি, যে কোশ্চেন আসে যে আলোকে, সেই অংশগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আচ্ছা, এবারে দেখো, তোমাদের পরবর্তী টপিক আছে হচ্ছে শব্দের দূষণ। শব্দ দূষণ, এই যে দূষণ কথাটার সাথে আমরা সবাই পরিচিত। আমি মনে করি দূষণ বিষয়টা দিয়ে কি বোঝাচ্ছে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। কখন শব্দ দূষণ হবে, তাহলে এই টপিকটা থেকে কি কি প্রশ্ন আমরা পেতে পারি আগে সেগুলো দেখে নিই। কোশ্চেন পেতে পারি, শব্দ দূষণ কি, কিভাবে, কি কি শব্দ দূষণে কি কি ক্ষতি হয়, শব্দ দূষণে কি কি ক্ষতি হয়, কিভাবে শব্দ দূষণ রোধ করা যায়, কিভাবে শব্দ দূষণ রোধ করা যায়। শব্দ দূষণ কি? অতিরিক্ত শব্দ, অনিয়মিত শব্দ, কম্পনশীল শব্দ, যে শব্দগুলো আমাদের না করলেই চলে তারপরও আমরা করি, সেই ধরনের শব্দগুলোকে বলা হচ্ছে শব্দ দূষণ। এখন এই শব্দ দূষণের জন্য কি কি ক্ষতি হয়? আমাদের রক্তচাপ বেড়ে যেতে পারে, আমাদের কানের সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে। এগুলো তোমাদের বই সুন্দর করে লেখা আছে, তোমরা একটু পড়বে। এবং পরবর্তীতে আছে কিভাবে শব্দ দূষণ রোধ করা যায়। এখানে তোমাদের বইয়ের একটু যদি লক্ষ্য করো, সুন্দর করে তোমাদের বইয়ে এই কথাগুলো লিখে দেওয়া আছে। শব্দ দূষণ, আমি একদম লাস্টের দিকে চলে যাচ্ছি, 86 পৃষ্ঠা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 86 পৃষ্ঠা, এই যে 86 পৃষ্ঠায় শব্দ দূষণ কিভাবে রোধ করা যায় খুব সুন্দর করে লিখে দেওয়া আছে। তোমরা এগুলো একটু পড়ে মুখস্থ করে নেবে, এখানে লিখে দেওয়ারও কিছু নেই, বলার। তারপরেও তোমাদের সুবিধার জন্য একটু বলছি যে নয়েজ সৃষ্টিকারী সবকিছুকে এলাকার বাইরে রাখতে হবে। নয়েজ সৃষ্টিকারী কোনো কলকারখানা, আবাসিক এলাকায় স্থাপন করা যাবে না। যানবাহনের হর্ন যতটা সম্ভব কম বাজাতে হবে। রেডিও, টেলিভিশন, অন্যান্য বাদ্যযন্ত্র উচ্চ শব্দে বাজানো যাবে না। এই নিয়মগুলো তোমাদেরকে একটু মানতে হবে আমরা যদি এই শব্দ দূষণ রোধ করতে চাই। এ পর্যায়ে তোমাদের সাথে বলেছিলাম একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবে, এবং এই গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা শেষ করার সাথে সাথে আমি আমার এই ক্লাসের সমাপ্তির পর্যায়ে চলে যাচ্ছি। দেখো, একটা গাণিতিক ত্রুটি তোমাদের আমি নিয়ে এসেছি। এখানে তোমাদের অনুশীলনীতে এই সমস্যাটা দেওয়া আছে। সাধারণত এই নিয়মের মধ্যেই তোমাদের গাণিতিক সমস্যাগুলো থাকে, এর বাইরে খুব কমই থাকে। দেখো, এখানে আমি ডাকটা পড়ছি, শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটা বায়ুতে। সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড। তীরে দাঁড়ানো লোকটি ও ডুবুরির বোমা ফাটার স্থান থেকে 3300 মিটার দূরে আছে। তোমরা চাইলে তোমাদের বইয়ে অনুশীলনীর ডাকটা দেখতে পারো। আমি পেজ নাম্বার বলে দিচ্ছি। তোমাদের বইয়ের 89 পৃষ্ঠার সৃজনশীল 1 নাম্বার কোশ্চেন। 89 পৃষ্ঠার সৃজনশীল 1 নাম্বার কোশ্চেনের খ
গ এবং ঘ এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করছি, এই দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আমার গতে কোশ্চেনটা হচ্ছে বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে। আবারও বলছি, আমার এই জায়গায় বোমাটা ফেটেছে, আমার তীরে একজন লোক দাঁড়িয়ে আছে, সমুদ্রের মাঝখানে একজন ডুবুরি দাঁড়িয়ে আছে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে আবার একটু বড় করে আঁকছি, এখানে আমি আবার একটু আঁকছি। এই হচ্ছে আমার সমুদ্রের তীর, একটু লক্ষ্য করো, এই হচ্ছে আমার সমুদ্রের তীর, এখানে আমার একজন লোক দাঁড়িয়ে আছে, এখানে আমার একজন লোক দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমার সমুদ্র, এখানে আরেকজন লোক যে কিনা সাঁতার কাটছে, অর্থাৎ ডুবুরি আছে এখানে। আমার বোমাটা ফুটেছে এই জায়গায়, আমার বোমাটা ফুটেছে এই জায়গায়, তাই না? এখন আমার প্রশ্নটা হচ্ছে যে বোমা ফাটার স্থান থেকে শব্দটা যে হবে, সেই শব্দটা এই লোক আগে শুনবে না এই ডুবুরি আগে শুনবে? ব্যাখ্যামূলক গাণিতিক ব্যাখ্যার সাহায্যে তোমাদের কোশ্চেনগুলো আলোচনা করতে হবে। দেখো, সাধারণত 3 নম্বরের কোশ্চেনের আলোচনা করতেছি, এটা প্রয়োগমূলক কোশ্চেন। এই ক্ষেত্রে আমি গাণিতিক সমস্যাটা কিভাবে করেছি, বলা হয়েছে বায়ুতে শব্দের বেগ, আমাকে এখানে দেয়া আছে বায়ুতে শব্দের বেগ v সমান 330 মিটার পার সেকেন্ড। আমি আগেই তোমাদের দেখিয়েছি শব্দের বেগকে আমরা v দিয়ে প্রকাশ করি। বোমা ফাটার স্থান থেকে লোকটির দূরত্ব আমি আগেও দেখিয়েছি যে দূরত্বকে আমরা d দিয়ে প্রকাশ করেছি, তাই এখানে d লিখেছি। দেয়া আছে 3300 মিটার দূরে, এবং লোকটি তীরে দাঁড়ানো লোকটির শব্দ কতটুকু শুনতে পারবে, আমরা সেই সময়টাকে ধরে নিয়েছি t। আমরা সূত্র পড়েছি বেগ সমান সমান দূরত্ব বাই সময়, অর্থাৎ এখানে বেগ v সমান সমান আমার দেয়া আছে 330 মিটার পার সেকেন্ড, d সমান সমান দেয়া আছে 3300 মিটার, আর t সমান সমান জানতে চাওয়া হয়েছে। যদি এটাকে আমরা এই সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে আমার এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে v ইজ ইকুয়াল টু d বাই t। তাহলে এই সূত্র অনুযায়ী আমি এখন মান বসিয়ে দিই, এখান থেকে আমাকে t এর মান জানতে চাওয়া হয়েছে, তাহলে t ইজ ইকুয়াল টু d বাই v। আমার d এর মান কত দেয়া আছে, d এর মান দেয়া আছে 3300 মিটার এবং v এর মান দেয়া আছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমার 10 মিটার, এখন প্রশ্ন করতে পারি এখানে শুধু মিটার, সরি 10 সেকেন্ড, সেকেন্ড কিভাবে লিখতে পারি? দেখো গাণিতিকভাবে এখানে আমার মিটার আর মিটার কাটা চলে গিয়েছে, শুধু সেকেন্ড রয়েছে। আবার এছাড়া আমাদের সময়ের একক আমরা জানি সেকেন্ড। এই হচ্ছে আমার তীরে দাঁড়ানো লোকটির শব্দ শোনার সময়, তাহলে তীরে দাঁড়ানো লোকটির শব্দ কতটুকু সময় শুনতে পাচ্ছে, 10 সেকেন্ডে শুনতে পাচ্ছে। এখন ঘ নাম্বার প্রশ্নটাতে আছে ডুবুরিও কি একই সময়ে শব্দ শুনতে পাবে? আমাদের বাস্তব পক্ষে আমাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ, যেহেতু আমি কাছে দাঁড়ায় আমার কাছে শব্দটা ফুটেছে, আমি তো আগে শুনতে পারবো, বা তীরে দাঁড়ানো লোকটি আগে শুনতে পারবে, ডুবুরি তো অনেক দূরে, সেই সমুদ্রের নিচে, তাই না? কিন্তু এখানে একটু ব্যতিক্রমটা কেমন বের করে দেখি, যে ডুবুরির দূরত্ব কত দেওয়া আছে, পানিতে শব্দের বেগ দেওয়া আছে 1500 মিটার, ঠিক আছে, আর দূরত্ব তো সেই 3300 মিটার আছেই। এক্ষেত্রে দেখো ডুবুরি কতটুকু সময় শব্দ শুনতে পাচ্ছে, 2.2 সেকেন্ডে শব্দ শুনতে পাচ্ছে। ডুবুরি শুনতে পাচ্ছে শব্দটা 2.2 সেকেন্ডে। যে তীরে দাঁড়িয়ে আছে, বোমা যেখানে ফুটলো সেখানে যে কাছে দাঁড়িয়ে আছে সে শুনতে পাচ্ছে 10 সেকেন্ডে, এবং যে ডুবুরি নদী সমুদ্রের মাঝখানে আছে সে শুনতে পাচ্ছে 2.2 সেকেন্ডে। অর্থাৎ কে আগে শুনতে পাচ্ছে? তাহলে দেখো এখানে বিষয়টা কি হচ্ছে, এখানে বিষয়টা হচ্ছে যে তোমার মাধ্যমের যে কথাটা, তরল এবং বায়বীয় মাধ্যম, একটা হচ্ছে তরল মাধ্যম আর এটা হচ্ছে বায়বীয় মাধ্যম। তার কেন এখানে এরকম হলো আমরা জানি, শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে, পরবর্তীতে চলে তরল মাধ্যমে এবং পরবর্তীতে চলে বায়ু মাধ্যমে। সাধারণত এই ধরনের ব্যাখ্যামূলক কোশ্চেন, গাণিতিক সমস্যার কোশ্চেন তোমাদের থাকবে। এখানে আমি হয়তোবা এখানে ডুবুরি আছে, হয়তোবা তোমার এখানে থাকলো তুমি কোনো স্কাউট দলের কাজ করতেছো, ঢোল বাজাচ্ছো,
তোমার এক বন্ধু 1500 মিটার দূরে শুনতে পেয়েছে, আরেকজন 300 মিটার দূরে শুনতে পেয়েছে শব্দটা, কার দূরত্ব কত, বা এই ধরনের কন্ট্রাডিক্টরি কোশ্চেন থাকতে পারে। তো তোমরা যদি একটা সমস্যা বোঝো, আমি আশা করব পরবর্তীতে সমস্যাগুলো তোমরা ভালো করে সমাধান করতে পারবে, কিন্তু এর জন্য বেশি বেশি করে পড়তে হবে। তো ওভারঅল চ্যাপ্টারটা থেকে মোটামুটি বেশ কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হয়েছে। যেহেতু আমরা রেগুলার ক্লাস নিতে পারছি না, আমাদের সপ্তাহে একটা ক্লাস পাচ্ছি বিজ্ঞান ক্লাস নিতে, সেজন্য আমি চেষ্টা করেছি অল্প সময়ের ভিতরে তোমাদের ইম্পর্টেন্ট অংশগুলো নিয়ে এসে টপিকসটা নিয়ে আলোচনা করে শেষ করার জন্য। এর পরবর্তীতে তোমাদের জন্য কোশ্চেন থাকতে পারে, তাহলে তোমরা কোশ্চেন করবে। কোশ্চেন আমাকে অনলাইনে মেসেজ করতে পারো, আমাদের এই পেজে মেসেজ করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের আনসার দেওয়ার জন্য। এবং সবচেয়ে বড় কথা যেটা, তোমাদের ডায়েরিতে ফোন নাম্বার আছে, তোমরা ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ পাকের কাছে দোয়া করি তোমাদের জন্য, তোমরাও আমার জন্য দোয়া করবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যা পড়ানো হয়েছে বা যা লিখে দেওয়া হয়েছে সেগুলো তোমরা নোট ডাউন করেছো অবশ্যই, এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে। আর যদি যারা করতে পারোনি লাইভ চলাকালীন সময়ে, তো অসুবিধা নেই, ক্লাসটি তো রেকর্ডকৃত আছে, ধারণকৃত করা আছে, তোমরা অন্য যে কোনো সময় ঢুকে এই লিখা কথাগুলো লিখে নিতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।